সব শেষ খবর বলছে, ভারতের রাজধানী দিল্লিতে অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার ব্যানারে বাংলাদেশের হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে ২০-২৫ জনের একটি দল। তারা প্রায় ২০ মিনিট ব্যানার নিয়ে বাংলাদেশ হাউসের সামনে অবস্থান করে এবং বাংলাদেশের বিরুদ্ধে নানা স্লোগান দেয়। এই সময় বিক্ষোভকারীরা ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকিও দেয়। তারই প্রতিক্রিয়ায় গত ২১ ডিসেম্বর পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, দিল্লিতে কূটনৈতিক এলাকার ভেতরে বাংলাদেশ মিশনের অবস্থান খুবই নিরাপদ স্থানে। সেখানে হিন্দু চরমপন্থীরাও ওই এলাকায় কিভাবে আসলো? তার প্রশ্ন, এরকম একটা সেন্সিটিভ জায়গায় তাহলে কি তাদের আসতে দেয়া হলো? পররাষ্ট্র উপদেষ্টার এই কথাতেই আঁচ পাওয়া যাচ্ছে দুদেশের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়িয়েছে। কারণ গত কয়েকদিনে আমরা গণমাধ্যমে দেখেছি দুই দেশেরই বিভিন্ন জায়গায় হাইকমিশনের সামনেই হয়েছে পাল্টাপাল্টি বিক্ষোভ। এবার চলুন দুই দেশের সম্পর্ক টেনশনটা কি মাত্রায় আছে সেটা দেখার জন্য সাম্প্রতিক কিছু ঘটনার দিকে নজর দিই। দৃশ্যপট ১। বাংলাদেশের বিজয় দিবসের সন্ধ্যাতেও যখন দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের আমন্ত্রণে ভারতের বর্তমান ও সাবেক কূটনীতিক, সেনা কর্মকর্তা বা থিঙ্ক ট্যাঙ্ক ফেলোরা দুদেশের ঐতিহাসিক মৈত্রীর উদযাপন করছিলেন, তখনও তারা জানতেন না পরদিন সকালেই সেই রাষ্ট্রদূতকেই সাউথ ব্লকে তলব করে একগুচ্ছ প্রতিবাদ জানাবে দিল্লি। দিল্লির বাংলাদেশের হাইকমিশনের লনে বিজয় দিবস উদযাপনের সন্ধ্যার অনুষ্ঠানে রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ শুরুতেই ১৬৬৮ জন ভারতীয় সৈন্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছিলেন, দুই দেশের সম্পর্ক অর্গানিক রিলেশনশিপ। বলেছিলেন, এই গভীর ও বহুমাত্রিক সম্পর্ককে অতীতের পটভূমিতে পারস্পরিক নির্ভরশীলতায় অনুধাবন করা প্রয়োজন। অনুষ্ঠান শেষে হামিদুল্লাহ সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, পারস্পরিক আস্থা, মর্যাদা, প্রগতিশীলতা, সুফল ভাগাভাগি আর অভিন্ন মূল্যবোধের ভিত্তিতেই দুদেশের মানুষের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব। যা তিনি ট্যাগ করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কেও। রাত পোহাতেই সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ই সাউথ ব্লকে ডেকে পাঠায় হাইকমিশনার রিয়াজকে। এবারে দৃশ্যপট ২। ভারত সরকার একে প্রতিবাদ না বলে বলছে, ঢাকায় কিছু চরমপন্থী গোষ্ঠী ভারতীয় দূতাবাসকে ঘিরে যে নিরাপত্তা হুমকি সৃষ্টি করেছে সেটা জানান দিতেই বাংলাদেশি রাষ্ট্রদূতকে তারা তলব করেছে। ভারতের বক্তব্য, বাংলাদেশের নিরাপত্তা পরিবেশের দ্রুত অবনতি হচ্ছে এবং পরিস্থিতিতে তারা উদ্বিগ্ন ও বিচলিত এবং নিজেদের দূতাবাসও হুমকির মুখে রয়েছে বলে তারা মনে করছে। শান্তি ও স্থিতিশীলতার স্বার্থেই ভারত সেখানে একটি সুষ্ঠু, অবাধ, অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন চায় বলেও ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও বাংলাদেশের সরকারের পক্ষ থেকে দিল্লিতে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি, তবে বিবিসি বাংলার এক প্রতিবেদনে কূটনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে বলা হয়েছে, কূটনীতিবিদদের কাছে গত সপ্তাহান্তে দিল্লি ও ঢাকার মধ্যে বিবৃতির লড়াইয়ের পর এই তলব একেবারেই অপ্রত্যাশিত ছিল না। এর আগে ঢাকায় ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর। দেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানির সুযোগ দেয়া এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগে উদ্বেগ প্রকাশ করা হয় ভারতের রাষ্ট্রদূতের কাছে। এবারে নিশ্চয়ই আপনাদের মাথায় প্রশ্ন আসছে, এমন পাল্টাপাল্টি তলবের ঘটনা তো অন্তর্বর্তী সরকারের গত ১.৫ বছর ধরেই ঘটছে, তাহলে এবার তলবটা বিশেষ কেন? এই দৃশ্যপট তৈরি হওয়া একেবারেই অপ্রত্যাশিত ছিল না কেন বলছে বিবিসি। কারণ ১. প্রতিবাদ সমাবেশের নামে জুলাই ঐক্যের মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন নামে একটি বিক্ষোভ কর্মসূচি। ২. ১৬ই ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সড়কের নাম বিএসএফের হাতে নিহত বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুনের স্মরণে ফেলানী এভিনিউ রাখা। ৩. এনসিপির শীর্ষস্থানীয় নেতা হাসনাত আবদুল্লাহ সেভেন সিস্টার্সকে, অর্থাৎ ভারতের উত্তর পূর্বাঞ্চল যেটি, তাকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে চাওয়া বক্তব্য, যাকে ভারত খুবই প্ররোচনামূলক বলে মনে করছে। সাউথ ব্লকের শীর্ষ কর্মকর্তারা বিবিসি বাংলাকে ১৭ই ডিসেম্বর জানিয়েছে, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল তার পিছনে এই সবগুলো কারণই দায়ী। বিশেষ করে হাসনাত আবদুল্লাহর এই মন্তব্যকে হালকা করে নেয়ার সুযোগ নেই বলেই দিল্লিতে কর্মকর্তাদের অভিমত, আর সেটাই রাষ্ট্রদূতকে তলব করার প্রধান উদ্দেশ্য। তবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, সম্প্রতি বাংলাদেশের কোনো রাজনীতিবিদ যেভাবে প্রকাশ্যে ভারত বিরোধী মন্তব্য করছেন, সেই সব
উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানানোটাও ছিল এই সমন পাঠানোর একটি বড় কারণ। কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার প্রধানকে ভারতে আশ্রয় দেওয়ার পর থেকে গত 1.5 বছর ধরেই ভারত ও বাংলাদেশের মধ্যে যে টানাপোড়েন চলছে, তাতে বাংলাদেশ হাইকমিশনের এই আয়োজন কিছুটা কূটনৈতিক সফলতার আলো জ্বেলেছিল বটে, কিন্তু এই মৈত্রীর আবহে তালভঙ্গ হতেও বেশি সময় লাগেনি। অন্তত কিছুদিন আগে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য অনেকটা তারই ইঙ্গিত দেয়। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, বাংলাদেশের নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা প্রতিবেশীদের উপদেশ চাই না। এখন সামনে আমরা একটা ভালো নির্বাচনের দিকে যাচ্ছি, এই মুহূর্তে আমাদের নসিহত করার তো কোনো প্রয়োজন নেই। বস্তুত ভারতে অনেক পর্যবেক্ষকই মনে করেন বাংলাদেশ দূতাবাসের বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠান প্রয়োজনীয় উদ্যোগ হলেও সাউথ ব্লকে বাংলাদেশি রাষ্ট্রদূতকে জরুরি তলব প্রমাণ করে সম্পর্ক মেরামতের যত যাই চেষ্টা হোক, দিল্লি ও ঢাকার মধ্যে সবকিছু মোটেও ঠিকঠাক চলছে না। এই ঠিকঠাক না চলার পেছনে ভারত যেভাবে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে, সেটা এই সময়কালে প্রবলেম অফ দ্য সেন্টার। ভারতকে এই বিষয়ে বাংলাদেশ সরকার থেকে চিঠি দেওয়ার পরও অন্তত প্রকাশ্যে তার কোনো সদুত্তর নেই। সাথে যুক্ত আছে সীমান্ত ও নদীসহ আরও অমীমাংসিত ইস্যু। কিন্তু এই সমস্যাগুলো দুই দেশ কি রাজনৈতিক বা কূটনৈতিকভাবে মর্যাদাপূর্ণ সমাধান করবে, নাকি সম্পর্ক আরও বিদ্বেষপূর্ণ করে তুলবে? কারণ বিদ্বেষের বিপদ নিয়ে এরই মধ্যে রাজনৈতিক পর্যবেক্ষকরা সতর্ক করছেন। যেমন শিক্ষক ও গবেষক ডক্টর লুবনা ফেরদৌসী বলছেন, রাষ্ট্রবিজ্ঞানের একটি নির্মম সত্য মনে রাখা দরকার। রাষ্ট্র বন্ধুত্ব টিকিয়ে রাখে না, রাষ্ট্র স্বার্থ টিকিয়ে রাখে। বাংলাদেশের বর্তমান স্বার্থ হল স্থিতিশীলতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা। এই তিনটি অর্জনের জন্য ভারতের সঙ্গে সংযত, কার্যকর ও কৌশলগত সম্পর্ক রাষ্ট্র টিকিয়ে রাখার শর্ত, কোনো আদর্শিক বিলাসিতা নয়। ডক্টর লুবনার মতে ভারতের সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখার সবচেয়ে শক্ত যুক্তি অর্থনীতি। বাংলাদেশ ভারতের জন্য বড় বাজার, কিন্তু একই সঙ্গে ভারত বাংলাদেশের জন্য একটা অবকাঠামোগত লাইফলাইন। ভারতের বিদ্যুৎ গ্রিড ছাড়া জ্বালানি নিরাপত্তা দুর্বল হয়ে পড়ে। স্থলবন্দর ও ট্রানজিট ব্যাহত হলে রপ্তানি ব্যয় বেড়ে যায়। চিকিৎসা ও শিক্ষার জন্য ভারতের ওপর নির্ভরশীল মধ্যবিত্ত জনগোষ্ঠী সরাসরি চাপের মুখে পড়ে। নিরাপত্তার ক্ষেত্রেও বাস্তবতা একই, কারণ দক্ষিণ এশিয়ায় ভারতকে বাদ দিয়ে নিরাপত্তা অনেকটাই কঠিন। সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ, চোরাচালান, রোহিঙ্গা সংকট, প্রতিটা ইস্যুতে ভারত জিওপলিটিক্সে একটা বড় পক্ষ। পাকিস্তানের অভিজ্ঞতা এখানে সবচেয়ে বড় সতর্ক উদাহরণ। দীর্ঘদিন ভারত বিরোধী জাতীয় বয়ান দেশটার রাজনীতিতে প্রাধান্য পেয়েছে, কিন্তু ফল কি হয়েছে? তুরিন মনে করেন, আন্তর্জাতিক শক্তির রাজনীতিতেও এই বাস্তবতা স্পষ্ট। গ্লোবাল লেভেলে তাকালে দেখা যায়, যুক্তরাষ্ট্র চীন প্রতিদ্বন্দ্বিতার যুগে ভারত পশ্চিমা বিশ্বের কাছে একটা স্ট্র্যাটেজিক অ্যাঙ্কর। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান সবাই দক্ষিণ এশিয়ার ভারতের ভূমিকাকে আঞ্চলিক স্থিতিশীলতার একটা স্তম্ভ হিসেবে দেখে। এই বাস্তবতায় বাংলাদেশ যদি ভারত বিরোধী উত্তেজনাকে রাষ্ট্রীয় ভাষায় রূপ দেয়, তাহলে সেটা শুধু দিল্লির সঙ্গে না, ওয়াশিংটন, ব্রাসেলস ও টোকিওর সঙ্গেও নীরব দূরত্ব তৈরি করবে। আন্তর্জাতিক রাজনীতিতে প্রতিবেশীর সঙ্গে অযৌক্তিক উত্তেজনা মানে আপনি নিজেই নিজের ওপর ঝুঁকির লেভেলটা লাগাচ্ছেন। যেহেতু এই ঝুঁকিগুলো আছে, আমাদের তাই সতর্কতার সাথে ভারত বাংলাদেশ সম্পর্ক প্রশ্নে দূরদর্শী হতে হবে, তবে কোনোভাবেই নতজানু হয়ে নয়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।